শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র, এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন। আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা 99% মানুষ অপছন্দ করে। শুধু 1% যারা গরুর ইজারাদার নিতে চায়, বাজারের ইজারাদার নিতে চায়, টেন্ডারবাজি করতে চায়, অসৎ উপায়ে ইনকাম করতে চায়, তারাই ইশরাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করা হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে আদালতের বাইরে ইশরাকের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এটা কোনো সিস্টেম হইতে পারে যে আমার ক্ষমতা আছে বইলা আমি নিজেকে মাননীয় মেয়র উপাধি দিয়া একটা জায়গা দখল করে নেব? ঘোড়ার ডিম হইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চিনেন? ঘোড়ার ডিম চিনেন আপনারা? এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। আঙ্গুল বাঁকা করতে শিখেছে, পলিটিক্স শিখেছে। ওর টুটি চেপে ধরবে, ওর গলা চেপে ধরবে, ওর বিচি চেপে ধরবে। একেই বলা হয় সম্ভবত বাঘের ঘরে ঘোগের বাসা। আর আজকে যে খবর দিতে যাচ্ছি, সক্ষমতা কোন লেভেলে আছে এটারও আরেকটা প্রমাণ। বের হয়েছে কেঁচো খুঁড়তে সাপ না, পুরা সাপের আস্তানা। যদি নির্বাচন কোন ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম বাগদা। দর্শক, বিএনপি নেতা ইশরাকের বাড়াবাড়ি, আর এই বাড়াবাড়ি নিয়েই আজকের ভিডিওটি। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন। তো চলুন দর্শক, আমরা জেনে নিই বিএনপি নেতা ইশরাক, আপনারা সকলেই জানেন, যাকে জনতার মেয়র বলা হতো, সেই জনতার মেয়র এখন নিজেকে নিজেই মেয়র দাবি করে। শেখ হাসিনার মতো নিজেকে দেশের প্রধানমন্ত্রী দাবি করে যেমন তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন, ঠিক একইভাবে নিজেকে মেয়র দাবি করে বক্তব্য দিয়ে থাকেন বিএনপি নেতা ইশরাক। এটা কি আদৌ যুক্তি? শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে, আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পলাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন। শুধু কেউ কেউ করছেন না, স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে, কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনো তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এমনকি তিনি লাইভে আসেন, তার পেজে, তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময় কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনো কিভাবে প্রধানমন্ত্রী থাকে, এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই, সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক সাহেব, যিনি তার নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করে মাননীয় মেয়র লিখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন। তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু, আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা, এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন। আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে, তাই তো? একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না। রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন, সভা করলেন, সভা ডাকলেন, এবং সেটা আবার আপনার শুভানুদ্দায়ীরা প্রচার করছেন। এটা চরম ধৃষ্টতা। এই সরকার আমাদেরই সরকার। এই সরকার আজকে না থাকলে, আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা, কোথায় থাকতেন, আমি কোথায় থাকতাম, সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত। 5ই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, মেয়র বনে যেতে পারছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, রাজনীতি করার স্বপ্ন দেখছি। এই কিছুই হতো না যদি 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন। আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান, ইশরাক সাহেব, দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য। আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে, মেয়র ঘোষণা করে দিয়ে দিবে, চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে, আর এটাকেই সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মেনে তারপরে পথ চলতে হবে। এটা তো কোনো সভ্যতা হতে পারে না। চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা। আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণধারে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে। আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি, এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে 2018 সালে নির্বাচন অনৈতিক হয়েছে, 14তে অনৈতিক হয়েছে, আপনার 8 সাল থেকে শুরু করে 13, 14, 18, এই 24 যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে। সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায়। কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কাউকে না কারো কাছে আমাদেরকে কি বলে শরণাপন্ন হতে হবে। আজকের মেয়র হিসেবে এই সরকারের যে
কাজটি ভুল হয়েছে, সেটা হয়েছে গেজেট প্রকাশের পরই কাউকেই মেয়র হিসেবে নিযুক্ত না করা উচিত ছিল। তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না। সরকারের উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে, আরেকটি আইনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া। তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না। হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে, অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে, সেটা ভাবতেও পারে নাই। পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না, আর কাউকে দিব না, তাতে যতই সমালোচনা হোক। কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল। একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। আজ আপনি মেয়র হতে পারলেন, কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে, সেই আওয়ামী লীগের পথই যদি আপনাকে পথ চলতে হয়, তাহলে সেটা জাতির জন্য, দেশের জন্য, মানবতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয়। কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন। আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা 99% মানুষ অপছন্দ করে। শুধু 1% যারা গরুর ইজারাদার নিতে চায়, বাজারের ইজারাদার নিতে চায়, টেন্ডারবাজি করতে চায়, অসৎ উপায়ে ইনকাম করতে চায়, তারাই ইশরাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে। আপনি খুঁজুন ওদের আইডিগুলো। ওদের আইডিতে দেখবেন না 5 আগস্টের পূর্বে কোনো মজলুমের আত্মনাদ দেখবেন না, ওদের কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না। এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। যদি নির্বাচন কোনো ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করবো। মনে রাখেন, আপনার জীবনে কোনো কিছুর প্রাপ্তির অভাব নাই। তরুণদের কাছ থেকে, শহীদদের মায়েদের কাছ থেকে, শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাবেন না। আল্লাহর রাস্তায় আপনার হাতে পায়ে ধরে দেবেন। বিএনপির ভাইরা যেই শহীদ জিয়া বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে, যেই খালেদা জিয়া 91-তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে, সেই জিয়ার দল, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে, আজকে বিচারের পক্ষে বড় মিছিলকে না করে, তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয় নাই। দায়িত্ব নিয়ে বলি ছোট মানুষ হিসেবে বেঁচে থাকবো কিনা জানি না। যদি বিচার না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয়, মনে রাখেন আগামী 3 বছর, 5 বছর বা 10 বছর সন্তান যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা, আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের বিজয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ, যারা বিএনপিও করে না, জামাতও করে না, কোনো দল করে, তারা এখন বাংলাদেশ করে। 45,000-এর বেশি কেন্দ্র আছে। শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে। ভাই, প্রত্যেকটা টিভি ক্যামেরা, আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে? 500, 1000, 45,000 কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থেকে আপনাদের 45,000 ক্যামেরা আছে, 46,000 ক্যামেরা আছে, সাংবাদিক আছে। শহরে দেখানো যাবে আর্মি পাহারা দিচ্ছে, সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে 2.5-3 ঘন্টা, সেখানে কেন্দ্রটা দখল হয়ে যাবে, আর্মি থাকবে না, পুলিশের তো কোনো সাহসই নেই, পুলিশ তো ফাংশনই করে না, সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে। ভোট দিতে যাবে কে বলেন? কে ভোট দিবে? যদি, এবং আমি তো বলেছিলাম যে একটা উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে। নিম্নকক্ষে সাধারণ ভোট হবে, উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক, যেভাবে হোক আপনারা ঠিক করেন। তো যদি কোনো উচ্চকক্ষ না হয়, আগের মতো 300 সংসদে ভোট হয়ে যায়, সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায়, সে আবার সংসদ হয়ে সংসদ সদস্য এলাকায় ফিরে যায়, তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমার বলেন? এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা, তারা দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন বিএনপি নেতা ইশরাক সহ অন্যান্য নেতাকর্মীদের বক্তব্য। তো আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে বলে রাখা ভালো যে বিএনপি নেতা ইশরাক যখন দেশের ক্রান্তি লগ্নে যখন বিএনপিকে পাশে পাওয়ার প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তারা দূরে থাকলেও বর্তমানে তিনি জনতার মেয়র হিসেবে দাবি করে বিভিন্ন জায়গাতে বক্তব্য দিয়ে থাকেন। আর সে সকল বক্তব্য দিয়েই তিনি ক্ষান্ত হননি, বরং নিজেকে মেয়র দাবি করে কোনো রকমের শপথ গ্রহণ ছাড়াই মেয়রের পদে বসেছেন এই বিএনপি নেতা ইশরাক। তার এমন মন্তব্য কিংবা বক্তব্যকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল রেখে অনেকে মন্তব্য করছেন এটি বিএনপি নেতা ইশরাকের গোঁড়ামি, আর এর পিছনে রয়েছে তারেক রহমানের হাত। দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে।